স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি তাহির হোসেন। আসছে 25 বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী। গান ও কবিতায় তার বিপুল কর্মভাণ্ডারের সাথে জড়িয়ে আছে দার্শনিক চেতনা। এসব নিয়ে আজকের আলোচনা গীত কাব্যে রবীন্দ্রনাথ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক লিলি ইসলাম, আছেন আবৃত্তি শিল্পী শুভদীপ চক্রবর্তী এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সমবুদ্ধ চট্টোপাধ্যায়। স্বাগত আপনাদের। লিলি ইসলাম, আমরা রবীন্দ্রনাথ আসলে আমাদের চেতনায় আছে, এটা এমন না যে 25শে বৈশাখেই শুধু আমরা রবীন্দ্রনাথকে পাই, সারা বছর জুড়েই আমাদের সঙ্গে আছেন এবং সবসময়ই থাকছেন। আলাদা করে আপনার কাছ থেকে জানতে চাই, একটা বলা যায় যে জীবনের প্রায় সমস্তটা জুড়েই রবীন্দ্রনাথকে নিয়েই আপনার কাজ, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ আপনার কাছে কিভাবে, তার কোন কাজটাকে আপনার কাছে সবসময় মনে হয় যে আপনার জন্যই এটা করা, সেরকম কিছু নিশ্চয়ই অনেক ক্ষেত্রেই মনে হয়। আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার হাতের কাছে বলা যায় প্রায় আমার সঙ্গে সঙ্গেই থাকে একটি বই, সেটা হলো গীতবিতান। গীতবিতানের যে কোনো সময় আমি পথে যেতে আসতে, বিছানায় শোয়ার আগে ঘুম না আসা পর্যন্ত যে ইচ্ছে হলেই গীতবিতানটা খুলে আমি দেখতে থাকি। তখন যখন দেখি তখন মনে হয় যে আচ্ছা, এই গানের যে কথাগুলো বা এর যে কথাগুলো, সেটা কি উনি আমার কথা ভেবে লিখেছেন? বা মনে হয়েছে যে এরকম কথা তো আমিও সবসময় ভাবি, বা এরকম কথা তো আমার মনেও সবসময় হয়, আমার বহিঃপ্রকাশটা ওভাবে হয়নি, বা আমি হয়তো এভাবে লিখতে পারিনি, কিন্তু আমার মনে উনি যেভাবে ভেবেছেন, যেভাবে কল্পনা করেছেন, যেভাবে এগিয়েছেন, যেভাবে লিখেছেন, ওই ভাবনাগুলো কিন্তু আমাদের নিয়ে। সেজন্য আমি সবসময় বলি, আজকাল আমরা খুব বলি না জীবনমুখী গান, জীবনমুখী গান। আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথের গানের থেকে জীবনমুখী গান আর নেই, বা তার লেখার মধ্যে যে জীবনমুখিতা আছে সেটা এত আধুনিক, যত দিন যাবে সমপর্যায়ের সমকালীন হয়ে উঠবে ওটা। খুব একটি কথা বারবার আমরা শুনি যে বর্তমান প্রজন্মের কাছে বা বর্তমান সামাজিক রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ কতটা সমকালীন বা রবীন্দ্রনাথ কতটা উপযুক্ত। আমি মনে করি যে আমার সঙ্গে যারা আছেন হয়তো তারাও একমত হবেন যে রবীন্দ্রনাথ, এই কথাটাও কোনো বলবার অবকাশই নেই। তার কারণ যতদিন আমরা আছি, যতদিন আমরা থাকব, যতদিন আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্ব থাকবে, রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে মিলেমিশে থাকবেন। তিনি আমাদের ভাবতে শিখিয়েছেন, তিনি আমাদের চলতে শিখিয়েছেন, তিনি আমাদের বলতে শিখিয়েছেন, তিনি আমাদের কল্পনা করতে শিখিয়েছেন। তো তিনি আমাদের সর্বক্ষণের সর্বকালীন সঙ্গী। লিলি ইসলাম, এই যে সব সময় তার কাজ আমাদেরকে নতুন করে আবার ভাবাচ্ছে, একসময় আমরা নিজেকেই আবিষ্কার করছি তার কাজের মধ্য দিয়ে, আবার নতুন কোনো কিছু খুঁজে পাওয়ারও চেষ্টা করছি, সেটা নানান মাধ্যমেও আমরা যাচ্ছি। হয়তো একই লেখা কখনো হয়তো গানে প্রকাশ করছি, কখনো হয়তো নাচের মুদ্রায় প্রকাশ করছি, নানানভাবেই আসছে। সেই চর্চার দিক থেকে যদি জানতে চাই যে চর্চার বহুমাত্রিকতার দিক থেকে রবীন্দ্রনাথের কাজগুলোকে কিভাবে আমরা এখন চর্চার মধ্যে নিয়ে এসেছি বা কাজগুলি করছি। এখন যেটা হয়েছে যে রবীন্দ্রনাথকে একটা সময় যখন ছিল হয়তো জানার বোঝার অনেকটা গণ্ডিবদ্ধ ছিল বিষয়টা, এখন কিন্তু দিকগুলো খুলেছে। আমরা কিন্তু ইচ্ছে করলেই, হয়তো আমার কাছে একটি বই নেই, আমি সেটা জানতে চাইছি, আমি কিন্তু ইন্টারনেটে গিয়ে বা কোনো রকমভাবে ইলেকট্রনিক সমস্ত যন্ত্রপাতি বা যা যা আমাদের আধুনিক ব্যবস্থা হয়েছে তার মাধ্যমে অনেক বেশি কিছু জানতে পারছি। যখন আমি একটা জিনিসকে জানতে পারি তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে চর্চা করার বা গবেষণা করার বা জানার আগ্রহ আমার আরও বাড়ে।
আরও তৈরি হয়। তো এই দিকগুলো অনেক সুবিধে হওয়াতে কাজটা অনেক বেড়ে গেছে, অনেক। শুধু আমাদের মধ্যে না, দেখুন বিদেশে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথকে নিয়ে যে পরিমাণ কাজ হচ্ছে। হাঙ্গেরিতে একটি জায়গায়, মানে বুদাপেস্টে রবীন্দ্রনাথ একবার গিয়েছিলেন। সেখানে রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে যে হসপিটালে রাখা হয়েছিল, সেই হসপিটালের সেই ঘর মিউজিয়াম করা হয়েছে। সেখানে কিন্তু এখন কোনো পেশেন্ট ভর্তি নেওয়া হয় না। তো এই মানুষটিকে জানার, এই মানুষটিকে বোঝার পরিধিটা অনেক বেড়ে গেছে। তার কারণ কি, জানার মাধ্যমগুলো অনেক সহজ হয়েছে। আমি ইচ্ছে করলে জানবার রাস্তাগুলো পাচ্ছি এবং জানার প্রয়োজনও দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। আমাদের নানান সংকটের সময় আমরা কিন্তু ফিরে যাই যে এইখান থেকে উত্তরণের আমাদের উপায় ভাষা কি আন্দোলন, আছে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দৈনন্দিন সংগ্রাম, রাজনৈতিক, সামাজিক সমস্ত প্রেক্ষাপটে কিন্তু সারাক্ষণ আমরা রবীন্দ্রনাথকে পাই। এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থার যে বর্তমান ভাবনা, যে বর্তমান চিন্তা, সেও কিন্তু রবীন্দ্রনাথের। আপনার কাছে আবার ফিরে আসবো এই বিশেষ করে শিক্ষার এই ব্যাপারটা থেকেই, সামগ্রিকভাবে শিক্ষা এবং বিষয়ভিত্তিক শিক্ষাগুলি নিয়ে আমরা কথা বলবো। শুভদীপ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বলা যায় যে রাজনৈতিক সীমার মধ্যে তো আর রবীন্দ্রনাথকে বেঁধে ফেলার কোনো সম্ভাবনার সুযোগও নেই। নানান জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, শুধু আপা হাঙ্গেরির কথা বলছিলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ নিয়ে যে চর্চা হচ্ছে এটা সেটা আমাদের কাছে চলে আসছে। এবং নানান জায়গায় যে কাজ করছে, যারাই কাজ করছে তারাই কিন্তু অন্তত বাংলা ভাষাভাষীরা যে যেখানেই আছে সেখানেই রবীন্দ্রনাথকে নিয়ে আরো কাজ করার প্রচেষ্টাও চালাচ্ছে। আপনারা দুজনেই বাংলাদেশে এসেছেন, নিশ্চয়ই কিছু কাজের জন্যই এসেছেন। একেবারেই বলা যায়, আমরা প্রথমেই জানতে চাইবো যে সেই কাজটা কি কি উপলক্ষে এবারে আসা এবং কি কি কাজ করবেন। প্রথমেই বলি যে আজকে আমার খুব ভালো লাগছে ইন্ডিপেন্ডেন্ট টিভি সৌজন্যে যে আমি এই অনুষ্ঠানে লিলিদির সাথে স্ক্রিন শেয়ার করছি। আমাদের খুব ভালোবাসার মানুষ। ইভেন আমি বাংলাদেশের বন্ধুদেরও বলি যে কলকাতারও যথেষ্ট সমাদৃত শিল্পী লিলি ইসলাম। তো খুবই ভালো লাগছে সেজন্যে। আমাদের বাংলাদেশে আসার মূল কারণের কেন্দ্রস্থলে যিনি রয়েছেন তার নামও রবীন্দ্রনাথ ঠাকুর। আমি প্রথম বাংলাদেশে এসেছিলাম যে কাজটি নিয়ে, তার নাম টেগর ইন সুফিয়ানা। সুফি গানের সাথে, সুফি সংস্কৃতির সাথে রবীন্দ্র ভাবনার, রবীন্দ্র চিন্তার যে মিলগুলো রয়েছে, সেই মিলগুলোকে প্রতিপাদ্য করে আমাদের নির্মাণ, আমার ভাবনা ছিল টেগর ইন সুফিয়ানা। এবং এই টেগর ইন সুফিয়ানা বাংলাদেশ, সিঙ্গাপুর, আসাম, দিল্লি এবং কলকাতার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এটা টোটাল সব মিলিয়ে 17 বার এখনো পর্যন্ত পারফর্ম করেছি। এবং সেখানকার যেখানেই পারফর্ম করেছি সেখানকার মানুষের এত সমাদর পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, তাদের এত ভালো লেগেছে এই কাজটি টেগর ইন সুফিয়ানা, সেটা আমাদের কাছে বিশেষভাবে মনে রাখার মতন। তো আমি ব্যক্তিগতভাবে আবৃত্তি নিয়ে কাজ করছি প্রায় গত 12 বছর ধরে, কিন্তু মূলত রবি ঠাকুর ছাড়াও সেখানে আরো অনেকের কবিতা নিয়েই আমি কাজ করি বা আমি পরিবেশন করি, কিন্তু মূলত আমার কাজের জায়গা কিন্তু রবীন্দ্রনাথ। তো আমার এই ক্ষেত্রে একটা কথা মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে কাজের ক্ষেত্রটা কিন্তু খুব সুবিস্তৃত। এই কারণে সুবিস্তৃত কারণ বিভিন্ন দিক থেকে তাকে খুঁজে পাওয়া যায়। আজকে সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আজকে শিক্ষাগত দিক থেকে, নানা রকম দিক থেকে আমরা রবীন্দ্রনাথের রবীন্দ্র চর্চার উপযোগিতাটা কি হতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক ব্যবধান, রাজনৈতিক মতানৈক্য, যাবতীয় যা কিছু গৌণ রবীন্দ্র চর্চার সাপেক্ষে আমরা আমাদের যা কিছু করি, বিশেষ করে সাংস্কৃতিক চর্চার একটা অন্যতম শর্ত, অন্যতম উদ্দেশ্য কিন্তু আমাদের মনের বিকাশ এবং মনের স্বাচ্ছন্দ্য। রবি ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের যাবতীয় শিল্প সম্ভার চর্চার মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতির শুধু বিকাশ হচ্ছে না, আমরা নিজেরাও, নিজেদের মনও সমৃদ্ধ হচ্ছে এবং শান্তি পাচ্ছে। সেটাই বলা যায় যে শেষ পর্যন্ত মূল উদ্দেশ্য, যে এইখান থেকে আমরা নিজের জন্য কি নিতে পারি, আমরা নিজেদেরকে কিভাবে আরো বিকশিত করতে পারি, সেই জায়গাটাই নিরন্তর চেষ্টা। সেখানেই প্রত্যেকবারই প্রত্যেকটা লেখা নতুন হয়ে ওঠে, কারণ আমাদেরকে আসলে নতুন করে ভাবা। এবং আপনাকে আরেকটা কথা বলি, রবি ঠাকুর একটি জায়গায়, লিলিদি তুমি জানো যে
কি সুন্দর করে বলছেন যে সুধায় না কবে কোন গান কাহারি করিয়াছিল দান, পথের ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে লয়েছ তারে টানি, জানি না তোমার নাম, তোমারই সঁপিলাম আমার ধ্যানের ধনখানি। অবশ্যই এবং এই যে মানে যে পড়বে পাঠকের পড়বে, প্রতি হ্যাঁ, তাকে এটি দিয়ে দেওয়া যেটা আরো অনেক পরে পোস্ট মডার্নিজমেও একেবারে এই কথাটাই বলা হয়েছে যে কি লেখা হয়েছে বা লেখক কি ভেবে লিখেছেন সেটি মূল বিষয় না, যিনি পড়ছেন তিনি এখান থেকে এটার কি অর্থ নিয়ে পড়ছেন। লিলিদি একটু আগে বলছিলেন যে তিনি যখন পড়ছেন তোমার মনে হয়েছে যে এই লেখাটা যেন ঠিক তোমারই মনের কথা। এটাই কিন্তু রবীন্দ্র সাহিত্যের একটা অন্যতম বিষয়, যে রবীন্দ্রনাথ প্রত্যেকটা লেখার মধ্যে না একটা স্পেস দিয়েছেন, এবং ওই স্পেসে লিলিদি তাঁর মতো করে, আমি আমার মতো করে, সম্বুদ্ধ তাঁর মতন করে, আপনি আপনার মতো করে, সবাই সবার মতো করে আমরা বসিয়ে দিতে পারি। সেজন্যই কিন্তু তাঁর লেখা, তাঁর কথা, তাঁর কবিতা, তাঁর গান আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকেরই ব্যক্তিগত সম্পদ। মানে ওইখানেই শেষ পর্যন্ত একটা কাজ কালোত্তীর্ণ হয়ে যায়, যখন একজন ব্যক্তিও মনে করে এটা আমার, আবার সামষ্টিকভাবে সবাই মনে করে এটা আমার। সেই জায়গাটাই আসলে বলা যায় যে মাস্টারদের মূল কৃতিত্ব। না, এবং প্রতিটা লেখাই এক একটা সময়ে কিন্তু এক এক রকম ভাবে ভাবায়। আমি একটা লেখা আমার 15 বছর বয়সে বা 20 বছর বয়সে যখন পড়েছি, তখন কিন্তু আমি একরকম ভাবে ভেবেছি। সেই এক গানও তাই, আমি তখন একরকম ভাবে হয়তো ওই গানটা গাইতাম, কিন্তু এখন যখন আমি সেই গানটা গাই তখন আমার মনে হয়েছে যে এই গানটা তো আসলে ওই রকম নয়। তার মানে কি, আমাকে ওই যে স্পেসটা রয়েছে আমাকে আরো ভাবিয়েছে, এবং আমার নিজের অভিজ্ঞতা যত বেড়েছে আমার ভাবনাগুলোও কিন্তু সেই অভিজ্ঞতা সম্পন্ন ভাবনা থেকে আমি সেইভাবে ওই লেখাটাকে দেখছি। তার ফলে হয়ে যাচ্ছে একই জিনিস বিভিন্ন সময়ে আমার কাছে বিভিন্ন রকম ভাবে ধরা দিচ্ছে। একেবারে। এবং সেজন্যই কিন্তু দেখো আজকে এত বছর ধরে এত মানুষ সারা পৃথিবী জুড়ে রবীন্দ্রনাথের গান কবিতা চর্চা করছেন, উপস্থাপন করছেন, কিন্তু কখনোই কিন্তু আমাদের খুব পুরনো মনে হচ্ছে না, কখনো মনে হচ্ছে না যে এই গানটা তো আমি তার আগে 1000বার শুনেছি, আবারও শুনতে ইচ্ছে করছে। এই যে আবারও ইচ্ছেটা জাগছে, এখানেই রবীন্দ্রনাথ। অবশ্যই সম্বুদ্ধ, আপনার কাছে আসবো, তবে একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো যে গানে রবীন্দ্রনাথের একটা ভিন্ন জায়গা, এবং সেখানে বলা যায় যে মানে ইউরোপিয়ান সঙ্গীত থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে একটা নিজস্ব সঙ্গীত তৈরি করা, একদম সেই জায়গাটায় কিন্তু একটা বিরাট কৃতিত্ব আছে, এবং সেখান থেকে একটা ধারা তৈরি করা আলাদাভাবে। সেই ক্ষেত্রে সেই ধারাটি এখন কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা আমরা ইতিমধ্যেই দেখছি। সেইগুলির ব্যাপারে আপনারা কিভাবে দেখছেন? একটা বিধিবদ্ধ জায়গায় থাকবে নাকি সেটা নিয়ে মানে অন্য কোনোভাবে দেখার, মানে এটা পক্ষে এবং বিপক্ষে দুটো আলোচনাই চলছে, সেগুলি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই একটা বিরতির পর। আজকের বাংলাদেশের ইচ্ছা একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সম্বুদ্ধ, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে সব মিলিয়ে এই যে সঙ্গীতটা সৃষ্টি এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমরা যদি বাংলাদেশের হিসাব বলি তাহলে সবচেয়ে বেশি গান শোনা হয় রবীন্দ্রনাথ। এইটার চর্চাটা কিভাবে এখনো পর্যন্ত মানুষের কাছে এত আকর্ষণীয় থেকে যাচ্ছে? সারা পৃথিবীর সংস্কৃতিকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো সংস্কৃতি বেরিয়ে আসে, একটি প্রাচ্য সংস্কৃতি, একটি পাশ্চাত্য সংস্কৃতি। প্রাচ্য সংস্কৃতির অহংকারের বিষয়বস্তু দুটো, একটা প্রাচ্য সংস্কৃতির দর্শন আর একটি সঙ্গীত। রবীন্দ্রনাথ তার প্রথম এবং প্রধান কাণ্ডারি ছিলেন যিনি ভারতীয় দর্শনকে ভারতীয় সঙ্গীতের সাথে মিশিয়েছিলেন। এখানেই তার অনন্যতা, এখানেই তার সার্বজনীনতা। আমরা যে রবীন্দ্রনাথকে এখনো অবধি আমাদের মতন করে ভাবতে পারছি, আমাদের মতন করে চিন্তা করতে পারছি। মনে হচ্ছে লিলিদি বললেন এক্ষুনি যে আমার একটা গান পড়ে মনে হয় রবীন্দ্রনাথ যেন এই গানটা আমার জন্য লিখেছেন, বা একটা গোষ্ঠীর মনে হতে পারে, বা একটা জাতির মনে হতে পারে, বা একটা দেশেরও মনে হতে পারে এই গানটি আমাদের জন্য লেখা। আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গান। সেক্ষেত্রে রবীন্দ্রনাথের এই দুটি উপাদান তার সার্বজনীনতার মূল কেন্দ্রবিন্দু। একটি দর্শন, উপনিষদ, সুফিবাদ ইত্যাদি, এই দর্শনগুলো যিনি যেভাবে উনি মিশিয়েছেন। আমরা একটা খুব এক্সপেরিমেন্টাল কাজ করেছিলাম, আমি এবং আমার
মিতা, শুভদীপ, টেগোরিন সুফিয়ানা বলে, আমরা অদ্ভুতভাবে দেখেছি রবীন্দ্রনাথের গানে যে দর্শনটা রয়েছে, কত যুগ আগে বুল্লে শাহ, নিজামুদ্দিন আউলিয়া বা আমির খসরু যে কথাগুলো বলে গেছেন, যে দর্শন দেখিয়ে গেছেন, সেই একই দর্শন প্রতিবিম্বিত বা প্রতিফলিত হচ্ছে রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে। তো এটা একটা অদ্ভুত জিনিস। আর আপনি যে কথাটা বললেন যে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সপেরিমেন্ট করা, এক্সপেরিমেন্ট অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু তাতে রবীন্দ্রনাথের দর্শন এবং চিন্তা এবং রবীন্দ্রনাথকে পেতে হবে। একদমই রবীন্দ্রনাথের গান যেন এবং মূল জায়গা ভাবটা যেন বিঘ্নিত না হয়। একটা রবীন্দ্রনাথের গান শুনে কখনোই যেন মনে না হয় আমি জ্যাজ শুনছি বা হার্ড মেটাল রক শুনছি। রবীন্দ্রনাথের গান, কারণ রবীন্দ্রনাথ তিনি বলেই গেছিলেন যে আমার সৃষ্টি যা, তার উপর কেউ কালোয়াতি করবে না। অতএব এটা আমাদের যারা আমরা সঙ্গীত শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হোক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হোক, প্রত্যেকের ধর্ম বা আমাদের একটা দায়বদ্ধতা রবীন্দ্রসঙ্গীতকে অবিকৃত রাখা। এটা আমাদের একটা দায়। শুধু রবীন্দ্রসঙ্গীত বলে না, যে কোনো গান, সেটা তো কারুর না কারুর সৃষ্টি। তো আমার কথা হলো যে যার সৃষ্টি অদল বদল এক্সপেরিমেন্ট তিনিই করতে পারেন, অন্যরা তো সেটা নিয়ে কিছু করে, কারণ তার যদি কিছু অদল বদল করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, তাহলে সে নিজে গান লিখুক, নিজে সুর করুক, নিজে যা খুশি করুক, আমাদের কিছু বলার নেই। আমি খুব রিজিড নই এই ব্যাপারটায়, ফ্লেক্সিবল একটু, কিন্তু আমার ফ্লেক্সিবিলিটিটা ওখানেই, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ সমস্ত ওয়ার্ল্ড মিউজিক মাথায় নিয়ে গান রচনা করেছে। খুব সত্যি কথা। আমরা এখন বলি যে হারমোনাইজ করছি, রোলিং করছি, কর্ড করছি, রবীন্দ্রনাথ তার গানের মধ্যে নিজেই করে দিয়ে গেছেন। অনেক গান আছে, আমি চিনি গো চিনি তোমারে, পথহারা তুমি পথিক হবো, উনি নিজে হারমোনাইজ করিয়ে এগুলো গাইয়েছেন। তুমি পিতার ভবনে, আজি শুভ দিনে পিতার ভবনে, সেদিন ওই একটি গান, একই সত্য সকলই সত্য, আমি একদম দেখিয়ে দিলাম যে যে সমস্ত কর্ড গানটার মধ্যে আছে, সেই কর্ডগুলোই কিন্তু যন্ত্রে বাজানো হচ্ছে। গানের সুরের মধ্যে যে এটা আছে, কম্পোজিশনটা, ওই কর্ডগুলোই একদম ওই কম্পোজিশন। তো একজন মানুষ, তিনি একজন স্রষ্টা, তিনি সমস্ত কিছু তার লেখার মধ্যে, তার রচনার মধ্যে, তার সৃষ্টির মধ্যে করে দিয়ে গেছেন। আমি কি করব? খোদার উপর খোদগাড়ি করার তো কোনো প্রয়োজন নেই। আমি বড়জোর আমার গায়কি দিয়ে, আমার স্বকীয়তা দিয়ে সেইটাকে পরিবেশন করতে পারি, সেখানে আমার স্বাধীনতা, আমার উপলব্ধিটা কতটা যথার্থ হচ্ছে সেখানেই আমার আমি ভেতরে নিতে পারলাম কতটুকু, তবে আমি সেটাকে প্রকাশ করতে পারবো। অবশ্যই, মানে রবীন্দ্রসঙ্গীতটা আমি যখন গাইবো তখন যেন এটা আমার মতোই মনে হয়, সেই জায়গাটাই হয়তো একটা স্বাধীনতা। বাকি যে জিনিসগুলি অনেক পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা মনে করি যে হয়তো সেই জিনিসগুলি ঠিক হচ্ছে না, খুব এক্সট্রিম ধরনের অগ্রহণযোগ্য পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে। আমি যখন নিউটনের, আইনস্টাইনের থিওরি নিয়ে এক্সপেরিমেন্ট করব, সেটা তো করতে পারছি না। এবং রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানে, সেটা পাশ্চাত্য প্রভাবিত হোক, শাস্ত্রীয় সঙ্গীত প্রভাবিত হোক, লোকসঙ্গীত প্রভাবিত হোক, তার নিজস্ব একটা সিগনেচার তৈরি করেছেন। গানটি শুনলে মনে হবে এটা ফোক গান নয়, বা এটা খেয়াল গান নয়, বা এটা কোনো আমি বিদেশি সঙ্গীত শুনছি না, মনে হবে কিন্তু আমি রবীন্দ্রনাথের গান শুনছি। একেবারেই এটাই তার অনন্যতা। আজকে দক্ষিণী শাস্ত্রীয় সঙ্গীত থেকে বাসন্তী ভুবন মোহিনী, অনেক গান, ব্লেন্ডিংটা এত নিজস্বতা তৈরি করেছেন, নিয়েছেন। উনি কিন্তু নিজেই বলেছেন বারবার যে মনের দরজা জানলা খোলা রাখো, সেখান দিয়ে অনবরত আসবে, যাবে, তুমি তার থেকে ভালোটা গ্রহণ করো, করে নিজে সমৃদ্ধ হও। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এত ঠুনকো নয় যে অন্য কিছু নিলেই সেটা গেল একেবারে শেষ হয়ে গেল, একদমই সেটা না। কিন্তু এটাকে শেষ পর্যন্ত আলাদাও করা যায় না। দেখা যায় যে পৃথিবীর সব জায়গায় যেখানেই যেই বিষয়গুলি বলা যায় যে কালোত্তীর্ণ হয়েছে, তাদের মধ্যে এক ধরনের সংযোগ কিন্তু আছে। দেখুন, সারা পৃথিবী জুড়ে আনন্দ, দুঃখ, প্রেম, বিরহ, এর ভাষা কি কখনো বিভিন্ন হতে পারে? মূল জায়গায় তো আমরা গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় এক, পরিপ্রেক্ষিত হয়তো বদলাতে পারে, পরিবেশনা হয়তো এক এক রকম হতে পারে, কিংবা তার প্রকাশ হয়তো তার ভিন্নতর হতে পারে, কিন্তু মূল ভাবের জায়গায় কিন্তু সবটাই বড় এক। রবীন্দ্রনাথ করেছেন কি, বিভিন্ন জায়গা থেকে সেই ভাবটুকুকে গ্রহণ করেছেন, করে তারপর নিজস্ব
সৃজন আপন মনের শক্তির মধ্যে মাধুরী দিয়ে মিশিয়ে। তাকে একটা নিজস্ব মানে নিজস্ব সৃজনে পরিণত করেছেন বা নিজস্ব সৃজন ঘটিয়েছেন, এটাই রবীন্দ্রনাথের এবং সার্থকতা। যে মানুষটি বলে গেছেন মিউজিক ইজ ইউনিভার্সাল, একেবারেই এটা বারবার করে বলছেন, মিউজিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিউজিক ইজ ইউনিভার্সাল। তার মানে কি, সঙ্গীতের ভাষাটা এক। ভাষা বলতে উনি ওই ল্যাঙ্গুয়েজ বলেননি, তার ভাব। আনন্দের গানটা আনন্দের মতন সারা পৃথিবীতে একই রকম একেবারেই, হবে, একেবারেই। বিষাদের গানটা বিষাদের মতন করে সারা পৃথিবীতে একই রকম হবে। যেই গানটা মাটির গান, যেটাকে ওরা কান্ট্রি মিউজিক বলছে, আমরা শেকড়ের গান, মাটির গান বলছি, সেই তার ধরনটা, তার ভঙ্গিমাটা একই হবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিউজিক ইজ ইউনিভার্সাল, উনি বারবার নিজে বলেছেন। এবং একটা কথা ভীষণ জোর দিয়ে বলেছেন যে আমার গানটা যেন আমার মতনই মনে হয়। সঙ্গীত চিন্তাতে এই কথাটা রয়েছে, বারবার বলেছেন, বারবার করে বলেছেন যে আমার গানের উপর স্টিম রোলার চালিও না, এই কথাটা উনি বারবার করে বলেছেন। আমার মতনই মনে হয়। এবং লিলিদি, পঙ্কজ মল্লিক একবার তার গানের একটা কথায় কিছু পরিবর্তন করবার জন্য শান্তিনিকেতনে গিয়েছিলেন পারমিশন চাইতে। তো তখন কিন্তু তিনি পঙ্কজ মল্লিকের পুরো কথাটা শুনলেন এবং তাকে সেই শব্দটা পরিবর্তন করার পারমিশনটা দিলেন, অনুমতিটা দিলেন। তো তাহলে সেটাও দেখা যাচ্ছে তিনি কিন্তু রিজিডও নন, না, একেবারেই নন। কিন্তু তিনি বলছেন কথাটা যে আমার গানটা আমার মতন করেই গাওয়া হবে, কিন্তু তাই বলে যে তিনি একদম ভীষণ একটা গোঁড়ামি তার মধ্যে কাজ করছে তাও নয়। তিনি পরীক্ষামূলক কাজ এবং যেটাকে মনে হচ্ছে যথোপযুক্ত কাজ হচ্ছে তিনি কিন্তু তাকে সমর্থনও করছেন। এখানেই কিন্তু রবীন্দ্রনাথ। যেমন যখন ওনার গোড়া উপন্যাস ছবি করা হলো, সিনেমায় আসলো, তো সেটার মিউজিক ডিরেকশন ওখানে তো সবগুলোই রবীন্দ্রনাথের গান ব্যবহার হয়েছে, কিন্তু সেটার মিউজিক ডিরেকশনের দায়িত্ব দেওয়া হলো কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলাম কিন্তু গোড়া উপন্যাসের যে ছবি হয়েছিল, ছায়াছবি, তার মিউজিক ডিরেকশন করেছিল। যেদিন ছবিটি রিলিজ হবে তার আগে তো সবাই হই হই যে এইটা তো রবীন্দ্রনাথের পারমিশন নেওয়া হয়নি যে এই গানগুলো এতে ব্যবহার হবে এবং মিউজিক ডিরেকশন কাজী নজরুল ইসলাম করবেন, তাহলে এই ছবি তো রিলিজ হতে পারবে না। তখন কাজী নজরুল ইসলাম বললেন যে আমি এই পারমিশন নিয়ে আসছি, কারণ ওনার সেই কনফিডেন্স ছিল যে এটা যখন উনি শুনবেন অবশ্যই পারমিশন দেবেন। উনি ওই ফিল্ম শুদ্ধ শান্তিনিকেতনে চলে গেলেন। তখন রবীন্দ্রনাথ বললেন যে তুমি করেছো আমার গানের এই আমার ছবির এই উপন্যাসের যে ছবি হয়েছে তার মিউজিক ডিরেকশন, তোমার থেকে ভালো রবীন্দ্রসঙ্গীত তো আর কেউ বুঝবে না। আহা, কি কথা! এবং না শুনেই উনি পারমিশন দিয়েছিলেন। কতটা আস্থা থাকলে পরে এই হলেন মানে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে রবীন্দ্রনাথ বলছে যে এটাকে নষ্ট করো না, এই জন্য যে লিলিদির কথা শুনে একটা কথা না আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই যে অনেক ব্যাপারে অনেক সময় আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। রবীন্দ্র বনাম নজরুল, দুজনের মধ্যে কি স্নেহশীল সম্পর্ক, কি শ্রদ্ধাশীল সম্পর্ক ছিল সে কথা কিন্তু বলাই বাহুল্য। সেটা অবশ্য মানে অন্য কারণে হয়েছে, সেটা আমার মনে হয় যে আমাদের আজকের আলোচনার জন্য না, কিন্তু পুরোপুরি এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তাদেরকে দুই পক্ষ বানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা একটা লম্বা সময় আমাদের অনেক ভিন্ন ইয়ে ছিল। যাক, তবে সেটা ঠিক যে তাদের মধ্যে খুবই অদ্ভুত একটা সম্পর্ক আমরা সবসময় দেখতে পাই। লিলিয়াপা, আপনার কাছে আরেকবার একটু ভালো করে জানতে চাইবো যে এখন যে চর্চাগুলি হচ্ছে সেখানে খুবই ভালো চর্চা হচ্ছে। আমরা দেখছি যে রবীন্দ্রনাথের সব ধরনের কাজই, শুধুমাত্র গান বা আবৃত্তি নয়, সব ধরনের কাজই চর্চা অনেক বেড়েছে। নাটক নিয়ে কাজ হচ্ছে। সেই কাজগুলি বাংলাদেশে কিভাবে হচ্ছে বা দেশের বাইরে কিভাবে হচ্ছে, এই যে বিস্তারটা ঘটছে সেই বিস্তারটা সম্পর্কে জানতে চাই। এবং নতুনরাও অনেক এই রবীন্দ্রনাথের কাজে এগিয়ে আসছেন, সেগুলি সম্পর্কেও আপনার কাছ থেকে একটু জানতে চাইব বিরতির পরে এসে আপনার কাছে যান। আজকে বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। লিলি ইসলাম, যেটি জানতে চাচ্ছিলাম যে কাজের ব্যাপ্তি অনেক বেড়েছে, নতুনরা অনেক বেশি কাজ করছে, সেইগুলি আপনাদেরকে কিভাবে অনুপ্রাণিত করছে এবং সেই কাজগুলি সম্পর্কে কি মনে করছেন? কাজের ব্যাপ্তি অনেক বেড়েছে, সেটা একদিক থেকে
অস্বীকার করার কোনো উপায় নেই, সত্যি সারা পৃথিবী ব্যাপী হচ্ছে। যেটা হয়েছে মানে বিভিন্ন ভাষায় অনুবাদ করে রবীন্দ্রনাথের রচনা, রবীন্দ্রনাথের লেখা সমস্ত কিছু, যাতে অন্য ভাষাভাষীদের মধ্যে এই জিনিসগুলোকে জেনারেট করা যায়, তাদের জানানো যায়। সেটা যেমন ভারতবর্ষে হয়েছে তেমনি ভারতবর্ষে অন্যান্য দেশেও হয়েছে। গীতাঞ্জলি তো সরাসরি বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু সারা পৃথিবীব্যাপী এখন টেগোরিয়ান সোসাইটি তৈরি হয়েছে, এশিয়াটিক সোসাইটির বিভিন্ন শাখা তৈরি হয়েছে। এরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথকে নিয়ে নানান চর্চা হচ্ছে। এই জিনিসগুলো তো আছেই, সেগুলো তো হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের গান শেখা, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা, রবীন্দ্রনাথের ছবি নিয়ে ভাবা, এগুলো কিন্তু আগের থেকে বেড়েছে, এটা স্বীকার করি। অন দ্য কন্ট্রারি আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এগুলো শিখে এখনকার ছেলেমেয়েরা আমরা যেভাবে জিনিসটাকে ভেতরে নিতে চেষ্টা করেছি বা চর্চা করার প্রবণতাটা আমাদের মধ্যে ছিল, সেটার প্রবণতা কিন্তু কমেছে। তার মানে কি বলবো যে চেতনাগত দিক থেকে হয়তো কমেছে, তার কারণ আদর্শগত দিক থেকে কমেছে। কেননা আজকাল তো গান শিখে, কবিতা শিখে, একটা সময় ছিল যে হয়তো অনেকেই যা নিজের জন্য গান শিখতেন, নিজের জন্য পড়তেন। এখন কিন্তু সেইটা নয়, এখন অল্পেতেই আমরা এত বেশি এক্সপোজারে আসতে চাই, যেহেতু রাস্তাগুলো অনেক খুলে গেছে, অপশন অনেক বেড়ে গেছে, আমাদের শেখার প্রবণতাটা একদিকে যেমন বেড়েছে আর একদিকে কমেছে। আজকাল আমরা আগে কিন্তু আমরা 150 গান না শিখে টেলিভিশনে গান গাইবার কথা বা কোনো অনুষ্ঠানে গানবার কথা ভাবিনি। এখন কিন্তু 5টা গান শিখেই আমি টেলিভিশনে যেতে চাই, অনুষ্ঠানে যেতে চাই, রিয়েলিটি শোতে যেতে চাই। তার ফলে কি হয়েছে, শেখার প্রবণতাটা বেড়েছে। কেন? আমি মনে করি সেটা হলো যে এক্সপোজারে আসার জন্য, আমার নিজেকে জাহির করার জন্য। সেই জন্য আদর্শগতভাবে যে শেখাটা, সেটার প্রবণতা কমেছে। এইটা খুব দুঃখজনক আমি মনে করি। কারণ এই ধরনের গান যারা এইভাবে শেখেন বা এইভাবে গান করেন, তারা কিন্তু বেশি দিন এটা নিয়ে করতে পারেন না, তার কারণ তার জানার পরিধিটা খুব সীমিত। ফলে এইটি একটা সামগ্রিকভাবে জানা, আমি কোন মাধ্যমে কাজ করছি, আমি গান করছি না আবৃত্তি করছি না, জানেন তো একটা বিষয়গত শিক্ষার খুব প্রয়োজন আছে। আজকে লিলিদির সময়ের, লিলিদি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন আমরা সবাই জানি। ওই সময়ে শান্তিনিকেতনে যেভাবে গান শিখতো ছেলেমেয়েরা, যেভাবে প্রত্যেকটা রবীন্দ্রনাথকে নিয়ে তাদের সামগ্রিক চর্চাটা যেভাবে থাকতো, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই চর্চাটা সেই জায়গায় নেই। এর ফলে কি হচ্ছে, কোথাও কিন্তু একটা ত্রুটির জায়গাও সাইমালটেনিয়াসলি তৈরি হচ্ছে। কোথাও গিয়ে আমরা বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছি সেটা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। কোথাও আমাকে কতটা গুরুত্ব দিচ্ছি, আমার কাজটাকে কতটা আমি হাইলাইট করব, সেই তাগিদটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ফলে সেটা কিন্তু কোথাও গিয়ে শিল্পের পক্ষে একটা ক্ষতিকারক ইঙ্গিতের জায়গা তৈরি করছে বা সম্ভাবনা তৈরি করছে। শুভদীপ, আলাদা করে আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনার কাজের মূল ক্ষেত্র, যদি আবৃত্তি সম্পর্কে জানতে চাই, যে আবৃত্তির ক্ষেত্রে কাজগুলি কেমন হচ্ছে, সেইখানে মানে এক ধরনের প্রশ্নের মুখোমুখি এখন আমরা হচ্ছি যে আবৃত্তি বাংলাদেশে আগের চাইতে চর্চাটা কম হচ্ছে, মানুষের মধ্যে এটার প্রতি আগ্রহ আগের মতো থাকছে না। সেই সমস্যাগুলি বা সেই আশঙ্কাগুলি একই রকম দুই পাশেই আছে কিনা? প্রথমত বলি যে আবৃত্তি শিল্পেরও অন্যতম একজন পৃষ্ঠপোষক, অন্যতম একজন ভগীরথ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে রবি ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্রনাথ নিজে আবৃত্তি করতেন, এরকমও হয়েছে কবিগুরু নিজে আবৃত্তি করছেন এবং নাটোরের মহারাজা তার সাথে পাখোয়াজ বাজাচ্ছেন। তো আবৃত্তির এবং পরবর্তী সময়ে আমরা এখনো ইউটিউবে গেলে তার কণ্ঠে স্বকণ্ঠের আবৃত্তি তো শুনতেই পাই। আজকের দিনে দাঁড়িয়ে আবৃত্তির অবস্থা যদি বলা যায়, তবে আমি এটুকু বলতে পারি যে দুই বাংলা জুড়েই আবৃত্তি নিয়ে কাজ নেহাত মন্দ নয়।
দুই বাংলা জুড়েই কিন্তু কাজ হচ্ছে। এবং আমি প্রথমে কলকাতার কথা বলি, কলকাতাতে তো অনেক মানুষ, এখন অনেক দল তৈরি হচ্ছে, অনেক গোষ্ঠী তৈরি হচ্ছে। আমাদের বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কবিতা একাডেমি, পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন আবৃত্তি শিল্পীরা একত্রিত হয়ে কবিতা নিয়ে উৎসব হচ্ছে, কবিতা নিয়ে বিভিন্ন জেলায় জেলায় ওয়ার্কশপ হচ্ছে, কর্মশালা হচ্ছে, সেখানে জেলার বিভিন্ন প্রতিভাবান ছেলে মেয়েরা তারাও সেই সমস্ত কাজে অংশগ্রহণ করছে। তো একটা সাংস্কৃতিক বিকাশের জায়গা তৈরি হয়েছে, এবং তার মধ্যে গান নাচের পাশাপাশি আবৃত্তিও তার জায়গা কিছুটা পেয়েছে তো বটেই। আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজে একজন আবৃত্তি শিল্পী হিসেবে আমি কিন্তু সম্পূর্ণভাবেই পেশাগতভাবে একজন আবৃত্তি শিল্পী। আবৃত্তিটাই আমার পেশা। আমার এরকম নয় যে আমি অন্য কোনো কাজের সাথে আবৃত্তিকে গ্রহণ করছি বা আবৃত্তি নিয়ে চলছি। তো সেই পরিপ্রেক্ষিতে এটুকুও বলতে পারি যে আমার মতন আরো অনেক মানুষও কিন্তু আজকের দিনে আবৃত্তি শিল্পের প্রতি সম্পূর্ণ নিযুক্ত করছেন নিজেকে পেশাগত বা বৃত্তিগত দিক থেকে। আর আমার বাংলাদেশে যে কবার এসেছি সেই কবার আসার অভিজ্ঞতা অনুসারে এটুকু বলতে পারি যে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভিন্ন জেলায় কিন্তু আবৃত্তি নিয়ে তাদের নিজস্ব পরিষদ তৈরি হচ্ছে, এবং সারা বছর ধরে তারা কিন্তু উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবৃত্তি চর্চার একটা নিজস্ব জায়গা তৈরি করেছে। আমার এটাও দেখে খুব ভালো লাগলো যে বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন আবৃত্তি সংগঠনগুলোকে একটা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, যাতে তারা কবিতা নিয়ে কবিতা চর্চাটাকে বাড়াতে পারেন এবং কবিতা নিয়ে আরো নতুন নতুন কাজ করতে পারেন। আমি নিজেও চট্টগ্রামে আমন্ত্রিত হয়ে আবৃত্তি পরিবেশন করতে আমন্ত্রিত হয়েছি, ঢাকায় তো একাধিকবার আমন্ত্রিত হয়েছি। তো আমি এটুকু বলতে পারি যে আজকে আবৃত্তি শিল্পের যে দৈন্যতার কথা বললেন, আমি যে সময়ে আমাদের সংস্কৃতি রয়েছে সেই সময়ে যদি শিল্পের কোনো দৈন্যতা থেকেও থাকে, আমাদেরই দায়িত্ব সেই দৈন্যতাকে সরিয়ে দিয়ে আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ রবীন্দ্রনাথ যেভাবে আছেন, বাংলা গান যেরকম আছে, বাংলা কবিতা যেরকম আছে, বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক যেরকম আছে, এই বিষয়গুলোকে যদি আমরা বিস্তৃত করতে পারি, নিজেদের সম্পূর্ণভাবে নিযুক্ত করে বিস্তৃত করতে পারি, তবেই কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে, বাংলা ভাষা বেঁচে থাকবে, বাংলার ঐতিহ্য বেঁচে থাকবে। সম্ভবত আপনার কাছে আমি লিলি ইসলামের বক্তব্য ধরে একটু জানতে চাইবো যে যেই কথাটি আপা বলছেন যে আমরা যারা এখন চর্চা করছি এই সময়ে তারা আদর্শটা খুব বেশি নিতে পারছি না, বা সেভাবে এইটা থেকে বের হয়ে আসার জন্য কি পথ, কিভাবে কোন দিকে গুরুত্ব দিলে? সম্ভবত আপনার কাছে যাওয়ার আগে আবারও আমাকে একটা বিরতি নিয়ে তারপরেই আসতে হচ্ছে, একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসি। আজকে বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সম্বুদ্ধ, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে নানান রকমের চর্চা নিয়ে কথা হচ্ছে, আমরা যারা কাজ করছি তারা, হ্যাঁ, সেইটা থেকে এক্সপেরিয়েন্স না, আমি বলছি যে নতুন যারা কাজে আসছে তাদেরকে সংখ্যা অনেক বেশি আসছে, সেটাই যদি আরেকটু মানে বাড়ানো যায়, তারা আত্মস্থ করতে পারেন বাণী এবং সুর। রবীন্দ্রনাথকে জানতে গেলে সবার আগে রবীন্দ্র সাহিত্য অধ্যয়ন করতে হবে। রবীন্দ্রনাথ যা সৃষ্টি করেছেন সেটি কালোত্তীর্ণ, যুগোত্তীর্ণ হয়েছে, তার একটি কারণ সেটি সহজে অ্যাক্সেস করতে পারছি আমরা, রিলেট করতে পারছি আমরা। এবং বিষয়গত দিক থেকে আপাতভাবে মনে হতে পারে, যেহেতু আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে আমি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক, আপাত দৃষ্টিতে মনে হয় রবীন্দ্রনাথের গান গাওয়া খুব সহজ। দুটো সারেগামা শিখলাম, একটু ভয়েস ট্রেনিং নিলাম, গান অনায়াসে গেয়ে ফেললাম। টেকনিক্যালি হয়তো সেই ছেলেটি বা মেয়েটি বা সেই বাচ্চাটি গেয়েও ফেললো, কিন্তু তার অন্তর্নিহিত ভাবকে জানার জন্য একটা সামগ্রিক পরিকল্পনা করতে হবে। রবীন্দ্র সাহিত্য অধ্যয়ন আছে, রবীন্দ্র চর্চা করতে হবে। আমাদের ইউনিভার্সিটিতে একটা খুব বড় বিষয় হচ্ছে রবীন্দ্র চর্চা, এটি একটি সাবজেক্ট আছে, এবং সেটা আবশ্যিকভাবে যে বাংলা নিয়ে পড়ছে তাকেও পড়তে হবে, যে আর্টস নিয়ে পড়ছে, যে পেইন্টিং নিয়ে পড়ছে, যে ভিজুয়াল আর্টস নিয়ে পড়ছে তাকেও পড়তে হবে। এটি একটি আবশ্যিক বিষয়। এই কতগুলো জিনিস, যেমন রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথের চিন্তা, রবীন্দ্রনাথ এবং যারা গান রবীন্দ্রনাথের গান নিয়ে যারা চর্চা করেন, শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গি শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে, সঙ্গীত চিন্তায় যে সুন্দরভাবে লিখেছেন এবং ইউরোপিয়ান সঙ্গীতকে গ্রহণ করেছেন কিভাবে, সেই আত্মীকরণ ক্ষমতা সম্পর্কে একটা সম্যক জ্ঞান না থাকলে রবীন্দ্রনাথের গান সার্থকভাবে গাওয়া কোনোভাবেই সম্ভব না। ব্যাকরণগতভাবে গাওয়া হয়তো আপাত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু
মান, যেটির কথা লিলিদি বারবার বলছেন, যে ভাবটাকে গ্রহণ ভাব করবার গ্রহণ গানটা তো জন্য গান হয়ে উঠতে হ্যাঁ, হয়। সেটা তো একেবারেই। একটা পরিবেশনা শুধু না, একটা সামগ্রিক দর্শনকে দেখাচ্ছি একেবারেই, আমি রবীন্দ্রনাথের গানের মাধ্যমে। নিশ্চয়ই। তো সেটি তখনই সম্ভব হবে, সেই কোয়ালিটিটা তখনই এনরিচড হবে যখন রবীন্দ্রনাথ সম্পর্কে আমার সামগ্রিক একটি ধারণা তৈরি হবে। গানের গল্পটা আমি জানবো, গানের দর্শনটা আমি জানবো, গানের বিষয়বস্তুর রন্ধস্থলে আমার চিন্তাটা আমি, পৌঁছতে পারবে। খুব একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, একটা খুব পপুলার গান রবীন্দ্রনাথের, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, খুব আনন্দ করে গানটি গাওয়া হচ্ছে, এবং বাংলাদেশে অনেক ক্ষেত্রে এটা প্রেমের একটা সিকোয়েন্স একেবারেই বোঝাতে নয়। না, কিন্তু এটার যদি ব্যাকগ্রাউন্ডটা জানা যায় তাহলে হয়তো আর একেবারেই এই ব্যবহার একটু হবে না। আমারে যে চেতনা জাগতে থেকে। হবে কি জানি সে আসবে কবে। এই মৃত্যু যে চেতনা মৃত্যু থেকে, ভাবনা থেকে। সন্তান হারানোর বিয়োগ ব্যথার কষ্ট থেকে গানটি রচনা, যে সবাই আনন্দ করছে, আমিও তার অপেক্ষা করছি, সেই পরম প্রাপ্তির অপেক্ষা করছি, কখন আমি আমার সন্তানের মানে কি বলবো প্রতিচ্ছবি সেই জ্যোৎস্না রাতের নৃত্যরত অবস্থায় আমি আরেকটা দেখতে গানের পাবো। কথা বলি লিলিদি, মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। আমি অনেক মানুষকে জিনিসটাকে খুব মানে এনজয় করে গাইতে শুনেছি, কিন্তু গানটা কিন্তু তা আদৌ নয়। এই যে সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই, এর মধ্যে যে আর্ত যন্ত্রণা, এই যন্ত্রণার জায়গাটাই কিন্তু ফুটিয়ে তুলেছেন গানটার চিত্ররূপের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ। এই জায়গাটা আমাকে এইরকম বুঝতে না, হবে। বললাম তো রবীন্দ্রনাথের গান মানে আক্ষরিক অর্থে বুঝে নেওয়া কিন্তু একটু সমস্যা, যে একেবারে লেখা আছে যা সেইটা, যেমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখ, এইটা কিন্তু হঠাৎ করে কেউ শুনলেই বলবে এটা তো খুব প্রেমের গান, কোনো প্রেমিক প্রেমিকাকে বলছে, একেবারেই না, একেবারেই ঈশ্বর ভাবনা থেকে। হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, একেবারে বাউল দর্শনের যে বিষয়, যে মনের মানুষকে ঈশ্বর প্রতিটা মানুষের ভেতরেই আছেন, প্রতিটা মানুষকেই ঈশ্বর ভাবতে পারি, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি অন্য জায়গায়, সেটা আমার কেউ মনের মধ্যেই মন্দিরে, রয়েছে। কেউ মসজিদে, কেউ চার্চে, কিন্তু তিনি আমার মনের ভেতরেই আছেন। এই যে ভাবনাগুলো রবীন্দ্রনাথের ভেতরে এসেছে, তৈরি হয়েছে, এবং তিনি সেটাকে প্রকাশ করেছেন, এইটা তো একটু ভাবতে হবে, একদম। একটু আরেকটি কথা ব্যক্তিগত জানতে দিক হবে, থেকে একটু আমার খুব বুঝতে মনে হবে। হয় যে রবীন্দ্রনাথের গানকে ঠিকভাবে গাইতে গেলে বা জানতে গেলে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে হবে। একেবারেই। কারণ প্রকৃতিকে না জানলে, এখন আমাদের নগরায়নের যুগে, এই গ্লোবালাইজেশনের যুগে, একটি ছেলে বা একটি মেয়ের জীবনচর্যায় সে প্রকৃতির সঙ্গে কতটা তার তো একটা নিজেকে আকাশ দেখার সময় নেই। হ্যাঁ, একদমই তাই। সে একেবারেই। সকালবেলা আকাশ দেখার সময় নেই, তাকে স্কুলে যেতে হবে বা তাকে ইউনিভার্সিটি যেতে হবে। কিন্তু ওই প্রকৃতির সঙ্গে একাত্ম হলে, আমার গুরু বলেন যে প্রকৃতির সামনে এলে তোমার ক্ষুদ্রতা কত তুমি প্রকাশ পাবে, এবং সেই দর্শনকে উপলব্ধি করতে গেলে প্রকৃতির সঙ্গে নিজেকে একটু একাত্ম হতে হবে। এবং এখনো কিন্তু শান্তিনিকেতনে এই জন্য গাছের নিচে ক্লাস শিক্ষা দেওয়া হয়, একদম তাই। মানে স্কুল, শান্তিনিকেতনে যেটা স্কুলের, এবং আনন্দ পাঠশালায় বলো, বাচ্চাদেরা ফুল কুড়িয়ে নিয়ে আসছে, পাতা কুড়িয়ে নিয়ে আসছে, তার মধ্যে দিয়ে তারা শিক্ষা প্রাপ্ত এবং করছে। সত্যি কথা বলতে কি, আমি শান্তিনিকেতনে গিয়ে গাছ চিনতে শিখেছি, ফুল চিনতে শিখেছি, যে কোনটা কি ফুল, কোনটা কোন গাছ, এবং এই যে প্রকৃতির যে পরিবর্তন, ঋতুর যে পরিবর্তন হয়, যেটা আমাদের জন্য একটা ব্লেসিংস। পৃথিবীর অনেক দেশে কিন্তু 6টা ঋতু নেই, এবং প্রত্যেকটা ঋতু একটা থেকে আলাদা, আলাদা, তার এবং রং আলাদা, রূপ আলাদা, গন্ধ আলাদা। তাকে আলাদা করে এমনকি উপলব্ধি করা যাবে। পরিবর্তনটা যখন হয় একটা ঋতু থেকে আরেকটা ঋতু যাওয়ার যে মাঝখানের সময়টা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, যে এই বর্ষা চলে যাচ্ছে, শরৎ কিন্তু আসছে, শরৎ চলে যাচ্ছে, হেমন্ত কিন্তু আসছে। আমরা কিন্তু আমাদের প্রকৃতির যে পরিবেশ, তাতে কিন্তু আমরা বুঝতে পারি যে যে পরিবর্তনটা হয়, আমরা কিন্তু বুঝতে পারি এটা। এইটা কিন্তু প্রকৃতির কাছে না গেলে, বা আমি শান্তিনিকেতনে না গেলে বুঝতে পারি না। যেমন আমি আমার ছাত্রছাত্রীদের যখন আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় শেখাই, তখন কিন্তু আমি বলি যে আকাশের দিকে তাকিয়ে দেখবে, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। শরতে কিন্তু এরকম হয়, ছোট ছোট তুলোর মতন মেঘ ভেসে আপা, আমাদের সময় শেষ হয়ে গেছে। অবশ্যই মানে রবীন্দ্রনাথকে আসলে মানে অনেক দূরে যাওয়ার দরকার নেই, খুব কাছেই খুঁজতে হবে, একদম আমাদের মধ্যেই আছে, আমাদের প্রকৃতিতে, আমাদের সঙ্গে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও সবাইকে আজকের বাংলাদেশে দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।